আসসালামু আলাইকুম। এনএএনটিভির রাতের সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মাইন উদ্দিন আল আপন। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতীয় সেনাপ্রধানের অফিস থেকে সরানো হলো আত্মসমর্পণের ঐতিহাসিক ছবি। ইয়েমেনে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ৯। যুদ্ধে উত্তর কোরিয়ার ১০০ সেনা নিহত। স্বামীকে বাঁচাতে ৪৫ দিনের শিশুকে বিক্রি করলেন মা। কাঠগড়ায় দাঁড়িয়ে দ্রুত আলামত সংগ্রহের অনুরোধ গুলশানের সাবেক ওসির। শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়, স্বীকারোক্তি পলকের। ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ২ মাসের তদন্ত শেষ করার নির্দেশ। বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত। শীঘ্রই নতুন রাজনৈতিক দল নিয়ে ফিরছে জাতীয় নাগরিক কমিটি। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী। মির্জা ফখরুল। আদানির বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ পর্যালোচনার দাবি বাংলাদেশের। ইউক্রেন যুদ্ধে সেনা পাঠাবে পশ্চিম দেশগুলো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের সেনাপ্রধানের কার্যালয় থেকে ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ছবিটি সরানোর সিদ্ধান্ত নিয়ে দেশের মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই ছবিটি পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের নথিত স্বাক্ষরের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে উপস্থাপনা করেন, যা প্রায় ২৫ বছর ধরে সেনাপ্রধানের লাউঞ্জে স্থাপন ছিল। নতুন চিত্রকর্মটির নামকরণ ক্ষেত্রে ফিল্ড অব ডিডিএস এবং এটি থমাস জেকবের মাধ্যমে তৈরি হয়েছে। এই শিল্পকর্মটি ভারতীয় সেনাবাহিনীর সাফল্য, প্রযুক্তিগত অগ্রগতি এবং জাতীয় মূল্যবোধের প্রতি তাদের অঙ্গীকারক তুলে ধরেছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি জান্নাত। এতে আধুনিক সামরিক সরঞ্জাম, তুষার ঢাকা পাহাড় এবং হিন্দু পুরাণের উল্লেখযোগ্য চিত্রগুলো অন্তর্ভুক্ত রয়েছে। সূত্রের মতে এই চিত্রকর্ম আধুনিক ভারতীয় সেনাবাহিনীর পরিচয় দেয় এবং যুদ্ধের ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি ও কূটনীতির প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে। এটি সেনাবাহিনীর ঐতিহ্য, আত্মত্যাগ এবং সংকল্পের প্রতীকে সমর্থন করে, যার মাধ্যমে তারা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। এই পরিবর্তনের মাধ্যমে সেনাবাহিনী প্রাচীন ভারতীয় দার্শনিক এবং কৌশলগত চিন্তাভাবনা অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে, যা তাদের কার্যক্রম এবং নেতৃত্বের ক্ষেত্রে আরও কার্যকরী প্রভাব ফেলবে। ডেস্ক রিপোর্ট, এনএএনটিভি। ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দর শহর আস সালিফে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা চালিয়েছে, যার ফলে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে অনুযায়ী ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি কর্তৃক পরিচালিত মিডিয়া এই তথ্য জানায়। ইসরায়েলি বাহিনী দাবি করেছেন তারা হুতি যোদ্ধাদের সামরিক স্থাপনগুলি লক্ষ্য করে হামলা চালিয়েছে, যা সামরিক অভিযানের জন্য ব্যবহৃত হচ্ছিল। আল মাসিরাহ টিভি জানায়, আস সালিফের ৭ জন এবং রাস ইয়াহ তেল স্থাপনায় ২ জন নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী মোট ৪টি অভিযান বন্দর শহরে লক্ষ্য করে এবং ২টি অভিযান তেল স্থাপনার দিকে চালিয়েছে। সানা শহরে ২টি কেন্দ্রীয় জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সাওয়া নিউজ এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে হুদাইদাহে ইসরায়েলি ৪টি অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে রাস ইসা তেল স্থাপনায় ২টি হামলা ঘটেছে, যার ফলে তেল স্থাপনা কোম্পানির কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, তাদের বাহিনী হুতিদের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার মধ্যে বন্দর এবং জ্বালানি স্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় এই অভিযানগুলো চালানো হয়েছে। উত্তর কোরিয়ার সেনাদের ইউক্রেনে রাশিয়ার পক্ষে যুদ্ধ করার অবস্থান এবং তাদের হতাহতের সংখ্যা নিয়ে নির্দেশ করে। দক্ষিণ কোরিয়ার একজন পার্লামেন্ট সদস্য লি সাং উন দাবি করেছেন যে অন্তত ১০০ উত্তর কোরিয়ার সেনা নিহত হয়েছে এবং আরও ১,০০০ সেনা আহত হয়েছে। এসব সেনার মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন। উল্লেখ্য, গত অক্টোবরে উত্তর কোরিয়া রাশিয়াকে সাহায্য করার জন্য ১০,০০০ সেনা পাঠানোর দাবি করেছে, যা কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছে। এই অঞ্চলে ইউক্রেনের বাহিনীর সঙ্গে তাদের তুমুল লড়াই চলছে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তরের মুখপাত্র যুদ্ধের সময় উত্তর কোরিয়ার সেনাদের হতাহতের খবর দিতে যাচ্ছিলেন, তবে তারা বিশদ সংখ্যা জানাতে পারেননি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সেনাদের লড়াইয়ের অভিজ্ঞতা কম থাকায় তারা যুদ্ধের ময়দানে সমস্যার সম্মুখীন হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও কুরস্ক অঞ্চলে উল্লেখযোগ্য সেনা মোতায়েনের কথা বলেছেন। এই যুদ্ধের প্রেক্ষাপটে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সংঘাত এখনো চলছে এবং এর বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই, বরং পরিস্থিতি আরও ক্ষতিকর হচ্ছে। বিশ্বব্যাপী এই সংঘাতের প্রভাব এবং মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
ডেস্ক নিউজ, এনএন টিভি। মহারাষ্ট্রের মুম্বাইয়ের মতুঙ্গা থানা এলাকায় ৪৫ দিনের শিশুকে বিক্রির মাধ্যমে এক মা তার স্বামীর জামিনের টাকা সংগ্রহ করার চেষ্টা করেছেন। এমন ঘটনায় শিশু পাচারের মহামারী, মানবিক বিপর্যয় ও সামাজিক নৈতিকতার অবনতি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ সৃষ্টি হয়। এই ঘটনার মূল নায়িকা তরুণী মা স্বামীর জামিনের জন্য এক পর্যায়ে সন্তান বিক্রি করতে বাধ্য হন। এই থেকেই বোঝা যায় যে সামাজিক এবং অর্থনৈতিক দরিদ্র কতটা হৃদয় কাজ করতে পারে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদ্ধি জান্নাত। ধৃত নারীর শাশুড়ি প্রথমে পুলিশের কাছে অভিযোগ করেন এবং পুলিশের তৎপরতায় ৯ জনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে ৭ জন নারী ছিলেন। পুলিশ জানিয়েছে যে শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং এটি একটি প্রযুক্তি নির্ভর তদন্তের ফলস্বরূপ। এছাড়া মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার একটি আহ্বানও রয়েছে। সামাজিক ও আইনগত পর্যায়ে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে হলে উভয় দিক থেকে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবে ঘটে যাওয়া মানবিক দুর্ভোগ আমাদের নৈতিকতা এবং সমাজের ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করে। সকলের উচিত এই ধরনের ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং প্রয়োজন হলে সরকারের কাছে আইন প্রণয়নের দাবি জানানো। গণহত্যার ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করে গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল হক আদালতে দ্রুত আলামত সংগ্রহ করার আবেদন করেছেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিত শুনানির শেষ পর্যায়ে তিনি আদালতের কাছে ৩০ সেকেন্ডের জন্য কথা বলার অনুমতি চান। ডেস্ক নিউজে বিস্তারিত অরণি আক্তার। মাজহারুল বলেন, ওই দিন তার থানায় কোনো গুলি আসেনি এবং সার্বিক নিরাপত্তার জন্য এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনা করা হয়েছে, যার ফুটেজ বিশ্লেষণ করলেই সবকিছু স্পষ্ট হয়ে যাবে। তিনি আদালতকে আশঙ্কা প্রকাশ করেন যে আলামত নষ্ট হয়ে যেতে পারে এবং দ্রুত সিসিটিভি ফুটেজ সংরক্ষণের জন্য আবেদন করেন। আদালত তার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রসিকিউশনের ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। সকাল থেকে বেলা 11:30টার মধ্যে গণহত্যার অভিযোগে গ্রেফতার 8 কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, যা সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার কাছে স্বীকার করেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের সময় সারা বাংলাদেশ ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। এই ঘটনাটি কোটা সংস্কার আন্দোলনের সময় ঘটে, যখন সরকার ইন্টারনেট বন্ধ করে আন্দোলনের তথ্য আড়াল করতে চেয়েছিল। পলক দাবি করেছিলেন যে ডেটা সেন্টার আগুন লাগার কারণে এবং সাবমেরিন কেবলের তার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। ডেস্ক নিউজে বিস্তারিত অরণি আক্তার। সাবমেরিন কেবলের তার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ইন্টারনেট বন্ধ হয়ে যায়, কিন্তু তদন্ত সংস্থা ও প্রসিকিউটররা তার এসব দাবিকে অসত্য বলে উল্লেখ করেছেন। তারা বলছেন যে বাস্তবে কোনো অগ্নিকাণ্ড বা ক্ষতি ঘটেনি এবং পলক সরকারের নির্দেশে ইন্টারনেট বন্ধের বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছেন। এছাড়া পাঠ্যে পলকের কিছু সাম্প্রতিক মন্তব্য ও পদক্ষেপ উল্লেখ করা হয়েছে, যেখানে তিনি নানা অজুহাতে ইন্টারনেট বন্ধের কারণ ব্যাখ্যা করেছেন। তবে বিষয়টি নিয়ে তার বক্তব্যের মধ্যে অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। অন্যান্য প্রসঙ্গগুলো উঠে এসেছে, যেমন ইন্টারনেট বন্ধের ফলে জনগণের প্রতিবাদ, সংবাদ মাধ্যমের উদ্বেগ এবং পলকের বিভিন্ন বক্তব্যের মধ্যে বৈপরীত্য। এই পরিস্থিতি রাজনৈতিক এবং সামাজিক উভয় ক্ষেত্রেই আলোচনার সূচনা করছে। ডেস্ক নিউজ, এনএন টিভি। জুলাই আগস্টের গণহত্যার ঘটনা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সহ 8 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শেষ করতে 2 মাসের সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 20 ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার প্রসিকিউশনের পক্ষ থেকে শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং তার সহযোগীরা। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদ্ধি জান্নাত। জানা গেছে, আদালতে হাজির হওয়া 8 কর্মকর্তার মধ্যে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শাহিদুর ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন অন্তর্ভুক্ত রয়েছেন। গত 20 ডিসেম্বর ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছিল এবং তাদের কারাগারে রাখার নির্দেশও দিয়েছিল। এসব কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে, যা দেশের মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 21 ডিসেম্বর মুক্তিযুদ্ধ সমাবেশ স্থগিত
হওয়ার খবরটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে এই সমাবেশটি বাতিল করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, খালেদা জিয়া মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সমাবেশটি স্থগিত করা হয়েছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সমাবেশে অংশগ্রহণের জন্য উপযুক্ত নয়। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার পরিকল্পনা রয়েছে এবং বিদেশ থেকে ফিরে তিনি এই সমাবেশে উপস্থিত থাকার আশা প্রকাশ করেছেন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড.এম. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার চিকিৎসা গুলশানের বাসায় চলমান আছে এবং চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন। চলতি মাসে লন্ডন এবং পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য তার প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি সৌদি আরবে ওমরা পালন করারও পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের তরুণ রাজনৈতিক নেতৃত্বের উত্থান এবং নতুন রাজনৈতিক দলের গঠনের প্রক্রিয়া বর্তমানে একটি উল্লেখযোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের মন্তব্য অনুযায়ী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে তরুণদের নতুন একটি রাজনৈতিক দল গঠিত হতে পারে। গত দিনগুলোতে দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং তরুণদের অংশগ্রহণের দেখা যাচ্ছে। বিশেষ করে গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতিতে তরুণদের রাজনৈতিকভাবে সচেতন হওয়ার সুযোগ তৈরি হয়েছে। যুবকদের নেতৃত্ব দেওয়ার জন্য চেষ্টার মধ্যে রয়েছে একটি বিপ্লবী ও ঐক্যবদ্ধ আদর্শ। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের কথায়, যারা নাগরিক কমিটির সঙ্গে যুক্ত ছিলেন তাদের রাজনৈতিক দলের জন্য পদত্যাগ করতে হবে। এই প্রক্রিয়ায় তরুণরা নিজেদের মধ্যে একতা গড়ে তোলার পাশাপাশি একটি সুনির্দিষ্ট আদর্শ বিরোধী প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার চেষ্টা করছে। ডাক্তার সাব্বির আহমেদ বলেছেন, নতুন রাজনৈতিক দলের জন্য একটি স্পষ্ট আদর্শের প্রয়োজন, যা দেশের অন্যান্য প্রধান রাজনৈতিক দলের মতো থাকতে হবে। বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি দলের আবির্ভাব কখনো সহজ কাজ নয়, তবে বর্তমান পরিস্থিতি এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। এই পরিবর্তনের অনেক কিছুই নির্ভর করছে তরুণের সংগঠিত হওয়ার ক্ষমতা এবং তাদের রাজনৈতিক আদর্শের শক্তির ওপর। যদি তারা সঠিকভাবে নিজেদের মতো একটি দল প্রতিষ্ঠা করতে পারে এবং জনগণের মধ্যে বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু হতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য মধ্যে পারস্পরিক বিরোধ তুলে ধরেছেন। তিনি জানান, ডক্টর ইউনুসের বিজয় দিবসের ভাষণে নির্বাচনের সময় সম্পর্কের অস্পষ্টতা রয়েছে এবং তার বক্তব্যের সাথে শফিকুল আলমের বক্তব্যের মধ্যে সঙ্গতি নেই। ডেস্ক নিউজে বিস্তারিত অরণি আক্তার। রাজনৈতিক দলগুলো সুনির্দিষ্ট ও পরিষ্কার বক্তব্য প্রত্যাশা করে এবং নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত করা জরুরি। তিনি আরও বলেন, নির্বাচনের পরিকল্পনা এবং সময়সীমার ব্যাপারে সরকারের বক্তব্যের মধ্যে বিভ্রান্তি আছে, যা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। অন্যদিকে শফিকুল আলম বলেন যে সরকার নির্বাচন সংস্কার এবং আয়োজনের জন্য কাজ করছে এবং নির্বাচন কমিশন নির্দিষ্ট তারিখ নির্ধারণ করবে। ডাক্তার মোহাম্মদ ইউনুসের ভাষণে 2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের প্রথমার্ধে নির্বাচনের আয়োজন সম্ভাবনার কথা উল্লেখ করেছেন, যা মির্জা ফখরুলের বক্তব্যের সাথে একত্রিত হলে রাজনৈতিক অঙ্গনে নতুন গুঞ্জনের সৃষ্টি করছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভিযোগ করেছে যে ভারত সরকারের কাছ থেকে প্রাপ্ত কর ছাড় সুবিধার তথ্য গোপন করে আদানি পাওয়ার চুক্তি লঙ্ঘন করেছে। বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি কর্মকর্তাদের মতে, আদানি উচিত ছিল বাংলাদেশকে দ্রুত এই সাশ্রয়ী পরিকল্পনার কথা জানানো। আদানির প্রাপ্ত কর ছাড়ের কারণে বাংলাদেশের 28.6 মিলিয়ন ডলার সাশ্রয় করতে পারত। বাংলাদেশের বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, এই সাশ্রয়ের বিষয়টি ভবিষ্যতের আলোচনা এবং চুক্তির পুনরায় পর্যালোচনার মূল অংশ হবে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। 2017 সালে গৌতম আদানি কোম্পানি বাংলাদেশের সঙ্গে একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ সরবরাহ চুক্তি করে, যা এখন পুনর্মূল্যায়নের মুখোমুখি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের ক্ষমতাচ্যুতির পর আদানি পাওয়ারের সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়নের সম্ভাবনা বেড়েছে। আওয়ামী লীগ সরকারের বাহিরে থাকা অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে এই বিষয়ে আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে।
এছাড়া আদানি পাওয়ার চুক্তির সকল বাধ্যবাধকতা রক্ষা করার দাবি করেছে এবং আবেদনের জবাব দেয়নি। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বাংলাদেশের বিদ্যুৎ খাতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারে। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ কার্যত একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সংকটে রূপান্তরিত হয়েছে, যেখানে পশ্চিমা দেশগুলোর নিয়মে নানা আলোচনা চলছে। রাষ্ট্রপ্রধানদের মাঝে আলোচনা চলছে, কিন্তু ইউক্রেনের জন্য সেনা পাঠানোর বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের ব্যাপক সতর্কতা দেখা যাচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর প্রস্তাবের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রয়োজনীয়তা জানানো দেওয়া হয়েছে। তিনি শান্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করছেন। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত। ইউক্রেনের সামাজিক মাধ্যম কর্মসূচিতে জেলেন্সকি বলেন, শান্তির জন্য কিছু নিশ্চয়তা প্রয়োজন। এদিকে নাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে এবং জার্মানির চ্যান্সেলর অলাফ শলস উভয়ই ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার গুরুত্ব সম্পর্কে মন্তব্য করেছেন। তবে তারা যুদ্ধের তীব্রতা বাড়ানোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করেছেন এবং শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়েছেন এই পরিস্থিতিতে। পশ্চিমা দেশগুলোর সিদ্ধান্ত গ্রহণের সময়সীমা ও তাদের সামরিক সহযোগিতা নিয়ে ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেটাই মূল প্রশ্ন। ইউক্রেনের পরিস্থিতি উন্নত করার জন্য একটি যুগপৎ এবং যৌক্তিক নীতি প্রণয়ন প্রয়োজন, যাতে তারা লাভবান হতে পারে। দেখছিলেন এনএনটিভির রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।